নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে তুলা থেকে মীন পর্যন্ত যে 6টি রাশি আছে, যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন, তাদের একটা অ্যাবস্ট্রাক্ট ফলাফল আগামী ডিসেম্বর মাসের কি হতে চলেছে তার উপরে একটা আলোচনা করবার চেষ্টা করব। আলোচনা গতকালও করেছি। গতকাল প্ল্যানেটের পজিশনগুলো সম্পর্কে একটুখানি বলেছিলাম, তা সেটা নিয়ে কিছু প্রশ্ন এসেছে। তো আগে সেটা ক্লিয়ারিফাই করি, তারপরে আরেকটা পার্ট নিয়ে একটু বলে তারপরে মূল আলোচনায় যাব। সেটা হচ্ছে যে কোন কোন গ্রহ কবে শিফটিং হয়েছে সেটা অনেকে জানতে চেয়েছে। প্রথম বলে রাখি, আমি আলোচনাগুলো করেছি, শুধু মঙ্গলের আলোচনাটা করা বাকি রয়েছে। সেটা আগামী 3-4 দিনের মধ্যেই আমি বলে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে মঙ্গল আগামী 5 তারিখ 5th ডিসেম্বর তুলা রাশি থেকে নিজের স্বক্ষেত্রে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এবং রবি মাসের, এগুলো কিন্তু সবই ডিসেম্বর মাসের জন্য বলছি, রবি ডিসেম্বর মাসের প্রায় মাঝামাঝি সময় 16ই ডিসেম্বর বৃশ্চিক থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। বুধ 10ই ডিসেম্বর বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। শুক্র 9ই ডিসেম্বর ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে এবং মকর রাশিতে প্রবেশ করে শুক্র বকরি হয়ে যাবে এবং বকরি হবে ও 19th ডিসেম্বর 2 ডিগ্রি 21 মিনিটে গিয়ে বকরি হবে। তাহলে বুঝতে পারছেন 9 তারিখ থেকে 19 তারিখ, এই যে প্রায় 11 দিন সময়, 11 দিনে শুক্র মাত্র 2 ডিগ্রি 21 মিনিট যাবে, একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে অলমোস্ট, এবং তারপরে রিভার্ট ব্যাক করবে এবং অলমোস্ট ও 30 তারিখ শুক্র ধনু রাশিতে প্রবেশ করবে এবং 31 তারিখ মাসের একদম শেষ দিন এবং বছরেরও শেষ দিন, সেদিন শুক্র থাকবে 29 ডিগ্রি 44 মিনিটে এবং আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে এবং প্রায় ধনুরাশির মাঝামাঝি অংশ পর্যন্ত নেমে আসবে। তো এই হচ্ছে মোটের ওপরে প্ল্যানেটারি পজিশন। আর যদি শনির ডিগ্রি জানতে চান, সেটা 14 ডিগ্রি 47 মিনিট থেকে 1 ডিসেম্বর শনি যাত্রা শুরু করবে এবং একদম মাসের শেষে গিয়ে 17 ডিগ্রি 36 মিনিট, মাস বা বছর যেটাই বলুন না কেন, 31 ডিসেম্বর 17 ডিগ্রি 36 মিনিটে গিয়ে দাঁড়াবে এবং বৃহস্পতি মাসের একদম শুরুর দিন থেকে 1 ডিগ্রি 15 মিনিট থেকে যাত্রা শুরু করে প্রায় 6 ডিগ্রিতে গিয়ে বৃহস্পতি কনক্লুড করবে। তো এই সময় এবং রাহু কেতু যথাক্রমে যখন 1 ডিসেম্বর স্টার্ট করবে তখন দুজনের ডিগ্রি থাকবে 7 ডিগ্রি 1 মিনিট এবং মাসের একদম শেষ দিনে থাকবে সেটা 5 ডিগ্রি 25 মিনিটে। তো অলমোস্ট সব গ্রহই, রাহু কেতুর ব্যাপারটা আলাদা, কিন্তু অন্যান্য সকল গ্রহই এখন টানে আছে এক্সেপ্ট বুধ এবং শুক্র, কারণ শুক্র আগে বকরি হয়ে যাবে, বুধ তার কিছুদিন পরে গিয়ে বকরি হবে। তো মেজর প্ল্যানেট কিন্তু হাই ভেলোসিটিতে আছে এবং অতিচার গতিতে আছে। যেরকম বৃহস্পতির এখন 7 মিনিটের ওপর গতি আছে এবং শনির প্রায় 3.5 মিনিটের মতন গতি আছে। তো অলমোস্ট হাই ভেলোসিটির দিকে ওরা যাচ্ছে এবং প্রপোর্শনেট ভেলোসিটিটা ওইদিকে বেশি আছে। যাই হোক, আমি আলোচনা শুরুর আগে আরেকটা জিনিস আপনাদের বলে দিই, যেটা নিয়ে বহু মানুষ প্রশ্ন করেন যে আপনি তো বলে দিচ্ছেন এরকম ভাবে, তা আমি আমার ছকটার সাথে কিভাবে দেখব। প্রথম কথা হচ্ছে, এই যেটা বলা হয় এটা অত্যন্ত অন্তত অ্যাস্ট্রোলজিক্যাল ভিউ পয়েন্ট থেকে এটা অত্যন্ত অবৈজ্ঞানিক একটা পদ্ধতি। এটার কোনো এভাবে আলোচনা করার কোনো মানেই হয় না। যারা না শুনতে চান তারা নাই শুনতে পারেন, এটা প্রথম বলছি। সেটা আপনি কারোর রাশি ধরে বলুন বা লগ্ন ধরে। হ্যাঁ, রাশি ধরে বলতে গেলে আপনার ছকটা আমার সামনে থাকতে হবে, তবেই আমি পিন পয়েন্ট যে আমার অমুক দিন পরীক্ষা আছে, তো ওই সময় পরীক্ষাটা কেমন হতে পারে সেই পার্টিকুলার ডেতে। তো সেটা একটা আলাদা প্রশ্ন, কিন্তু কেউ যদি একদম অ্যাবস্ট্রাক্ট ভাবে যে এটাই ঘটতে চলেছে, তাহলে আমি প্রথমেই বলছি যে আপনি দয়া করে আলোচনা শুনবেন না, এটা আপনার জন্য নয়। অ্যাকচুয়ালি এটা কারোর জন্যই নয়, কিন্তু মানুষের একটা টেন্ডেন্সি এসে গেছে এভাবে শুনে, বা কিছু বই এরকম একটা হ্যাবিট করে দিয়েছে যে এটা ধরে বললে অনেকটা মিলছে, সুতরাং এটা একটা পদ্ধতি হতে পারে। প্রত্যেকটা ছকে পৃথিবীতে যত মানুষ ছিলেন
এখন আছেন, ভবিষ্যতে থাকবেন। কারুর ছকের সাথে কারুর ছকের মিল নেই। হ্যাঁ, যদি এক জায়গায় এক মুহূর্তে জন্ম হয়, তাহলে ছকের সিমিলারিটি থাকলেও তার পাম ডিফারেন্ট হয়ে যাবে। মানে এই মহাবিশ্বের নিয়মই হচ্ছে ডাইভার্সিটি, ইউনিটি। কোনো জায়গায় নিয়ম নেই যে হোমোজেনিক সব কিছু একরকম, এরকম হয় না। কোনো দুটো জিনিস ঈশ্বর একরকম বানাননি আর কি। আমি অনেকবার উদাহরণ দিয়ে বলেছি যে আমাদের শরীরটাকে যদি দুটো হাবসে ভাগ করা হয়, বিভিন্ন ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন, আমাদের প্রত্যেকটা যে অর্গানগুলো দুটো করে আছে, দুটো চোখ আছে, দুটো লাংস আছে, দুটো কিডনি আছে, বা অনেক অর্গান, পা আছে, হাত আছে, দুটো করে আছে, তো প্রত্যেকটার ক্ষমতা, তার দৈর্ঘ্য, প্রস্থ, তার ওজন, তার আয়তন, সব কিছু ডিফারেন্ট। মানে সেটা হয়তো আমরা বুঝতে পারি না, আমাদের দুটো পা, দুটো হাত সমদৈর্ঘ্য সম্পন্ন নয়। অর্থাৎ একটা শরীরের মধ্যেই যখন ইউনিটি আসছে না, সেক্ষেত্রেও ডাইভার্সিটি প্রয়োগ হচ্ছে। সুতরাং মহাবিশ্বের রুলটাই হচ্ছে ডাইভার্সিটি, বিভিন্নতা, বিচিত্রতা সেটার মধ্যে। হ্যাঁ, আপনি নর্মাল দেখবেন, আপনি আপনার পিতামাতার মতো নন, আপনার পিতামাতা তাদের রেসপেক্টিভ পিতামাতার মতো নন। সমস্ত পশু পাখি থেকে শুরু করে মানে যে কোনো যোনিতে জন্ম প্রাণী, তাদের সবার মধ্যেই ডিফারেন্সটা আছে, থাকতেই হবে। উদ্ভিদের মধ্যেও আছে, সব কিছুর মধ্যে আছে। দুটো কোনো এক জিনিস হওয়া সম্ভব নয়, রেপ্লিকা সম্ভব নয়। এই ক্লোনিং টোনিং তৈরি করে অনেক সময়, তো দেখবেন সেক্ষেত্রেও সেটা কিন্তু, আমি বলছি না আমি যে জিনিসটা জানি না সেটা নিয়ে মন্তব্য করি না, কিন্তু আমি পেপারে যতটুকু পড়েছি সেগুলো যে খুব একটা একেবারে আইডেন্টিক্যাল হয় তা কিন্তু নয়। যদিও যিনি লিখছেন তার উপরে নির্ভর করে আমিও বলছি। আমি এতগুলো কথা এই কারণে বলছি যে দেখার সময় যেগুলো দেখতে হয় সেটা হচ্ছে, মনে করুন যে আপনার মেষ লগ্ন আছে, তো মেষ লগ্নে নিয়ে আমি যখন বলছি, আপনার হয়তো লগ্নটা মিললে, বা লগ্নের তো ডিগ্রি আছে, লগ্নের ক্ষেত্রে হ্যাঁ একটা লগ্নের 9টা করে নবাংশ আছে, সুতরাং কোন নবাংশের মধ্যে আপনার লগ্ন পড়ছে সেটার উপরে আরো প্রিসাইজ চলে আসবে। সুতরাং সেই পার্টটা ছেড়ে দিন, কিন্তু মোটামুটি 5 ডিগ্রি থেকে 27 ডিগ্রির মধ্যে যদি আপনার লগ্ন থাকে, অর্থাৎ কোনো একটা লগ্নের মধ্যে যখন সূর্য ঢুকেছে, ঢোকার পরে 20 মিনিট যেতে হবে 5 ডিগ্রি যেতে গেলে, এবং লাস্ট 3 ডিগ্রি যেটা বাদ যাবে সেটা 15 মিনিট, তাহলে 20 মিনিট আর 15 মিনিট, একটা ঘরে 2 ঘন্টা করে থাকে, টেন্টেটিভলি 2 ঘন্টার একটু কম থাকে। তো সেখান থেকে আপনি 15 মিনিট এবং 20 মিনিট, তো সেটা যদি বাদ দিয়ে দেন 35 মিনিট, তাহলে সেই অংশটুকু যে পড়ে থাকছে সেটা হচ্ছে 1 ঘন্টা 25 মিনিটের মতো। 1 ঘন্টা 25 মিনিটের মধ্যে সেই যে অ্যাসেন্ডেন্টের পোর্শনটা পাচ্ছে, সেখানেও তো অনেকগুলো নবাংশ চলে আসছে, প্রায় 6টার মতন। এটাতে কোনটাতে আছে সেটা প্রথম দেখতে হবে। সেটা যদি নাও দেখতে পারেন, অনেকে যদি টেকনিক্যালি সেটা না পারেন, তাহলে ছেড়ে দিন। এবার দেখতে হবে যে আমি যে প্ল্যানেটের পোস্টিংগুলো বলছি, বা আপনি জানেনও, সেই পোস্টিং থেকে আপনার মেন প্ল্যানেট, মনে করুন আপনার জন্মছকে আপনার 73-তে জন্ম, তো আপনার মিথুন রাশিতে শনি আছে এবং কুম্ভ রাশিতে বৃহস্পতি আছে। তো আপনি এখন দেখবেন যে বৃহস্পতি কোথায় আছে, তো বৃহস্পতি জন্মছকে যেখানে ছিল বর্তমানেও সেখান দিয়ে পাস করছে আর কি। শনি কোথায় ছিল না, বর্তমানে যেখানে আপনার জন্মকালীন স্যাটার্ন ছিল সেখান থেকে আপনার স্যাটার্ন বসে রয়েছে 8th হাউসে। অন্যান্য গ্রহ সেভাবে দেখতে হয়, সেভাবে দেখে সেই ভাব অনুসারে তার কন্ট্রাস্ট দেখতে হয়, গ্রহের বলবত্তা দেখতে হয়, কতটা ফল দেবে। তারপরে নবাংশের পোস্টিং দেখতে হয়, তার সাথে হাত দেখতে হয়, তারপরে ছকের প্রেডিকশানটা আসে। তো এই গ্রস প্রেডিকশানটা যদি করতে চান, তাহলে কিন্তু সেটা কখনোই পিন পয়েন্ট প্রেডিকশন করাটা সম্ভব নয়। এটা একটা আভাস মাত্র, এবং সেটাও খুব নিম্নমানের আভাস। আমি বারবার বলে দিচ্ছি, অত্যন্ত নিম্নমানের আভাস, এটাকে কখনোই খুব ইম্পর্টেন্স দেওয়াটা ঠিক নয়, তবুও লোকে দেন, তো আমিও তাই বলছি। যাই হোক, আমি তুলা লগ্ন থেকে, মানে তুলা রাশি থেকে বলা শুরু করব। তুলা রাশি যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে লগ্ন, তাদের ক্ষেত্রে বলা শুরু করব, এবং সেটা একদম মিন পর্যন্ত গিয়ে আমি শেষ করব পুরো বলাটা। তো তুলা থেকে বলছি, আপনার
আপনারা দয়া করে একটু শুনে নেবেন। তুলা রাশি যে সকল ব্যক্তিবর্গের লগ্ন আছে তাদের ক্ষেত্রে প্রথম বলি, প্রথম 5 দিন তো মাসের, ডিসেম্বর মাসের, সেক্ষেত্রে মঙ্গল বসে থাকবে, তারপরে মঙ্গল সেকেন্ড হাউসে কেতুর সাথে পোস্টেড থাকবে, এবং মাসের প্রায় মাঝামাঝি সময় থেকে যথাক্রমে বুধ এবং তারপরে রবি সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে শিফট করবে। বৃহস্পতি বসে রয়েছে আপনার ফিফথ হাউসে জন্মছকের, শনি বসে রয়েছে ফোর্থ হাউসে, রাহু এবং কেতু যথাক্রমে এইটথ এবং সেকেন্ড হাউসে বসে রয়েছে। তো এই জন্মছক অ্যাকচুয়ালি এখন আপনাকে কিছুদিনের জন্য একটু প্রোগ্রেস দেবে, বিশেষ করে আপনার লগ্নের দ্বাদশপতি তো বুধ এবং নাইন্থ হাউসের লর্ডও বুধ, তো সেই বুধ বকরি হতে চলেছে। তো আপনাকে মোটামুটি এখন একটু একটু করে গ্রোথ দেবে, এবং সেই গ্রোথটা প্রায় মে মাস পর্যন্ত দেবে। বাট ডিসেম্বর মাসে কিন্তু গ্রোথ আসবে, চাকরির জায়গা বেটার আছে, যারা নতুন চাকরির খোঁজ করছেন তাদের জন্য কিন্তু ভালো সময় আছে। বাট সাবজেক্ট টু দ্যাট যে আপনার লগ্নের ওপরে শনির দৃষ্টি আছে, স্যাটার্নের দৃষ্টি যেখানে থাকে স্যাটার্ন সেই জায়গাটাকে স্লো করে দেয়। অ্যাকচুয়ালি স্যাটার্ন কি করে, যে কোনো জিনিসকে খুব জুডিশিয়াসলি বিচার করে তারপরে সেই কাজটাকে সে এক্সিকিউট করে। তো স্যাটার্ন যেখানে দৃষ্টি দেবে সেই অ্যাসেন্ডেন্ট মানে কি, আমরা মস্তিষ্ককে ধরে নিই। তো আপনি যে কোনো কাজে খুব খুঁতখুঁতে হয়ে যাবেন, যে কোনো কাজ খুব সময় নিয়ে করবেন, সময় নিয়ে দেখবেন, তাড়াহুড়ো করবেন না। তো এই ধরনের একটা মেন্টালিটি আপনার মধ্যে নর্মালি তৈরি হবে এবং সেটা প্রিভেইলও করবে যে কোনো কাজে। যদিও স্যাটার্ন এখন ভেলোসিটি নিয়েছে ভালো, কিন্তু ভেলোসিটি নিলেও স্যাটার্ন কিন্তু স্লো কাজ করেই অভ্যস্ত এবং পার্মানেন্ট কাজ করে অভ্যস্ত। তো সেই জায়গাটায় স্যাটার্ন সার্টেনলি আপনাকে অনেক বেশি চিন্তা করাবে। বাট জুপিটার কিন্তু আপনাকে কাজ করার ক্ষেত্রে অনেক বেশি প্ররোচনা দেবে বা আপনাকে প্রোগ্রেসিভ মাইন্ডের দিকে নিয়ে যাবে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, লগ্নপতি যখন বকরি থাকে, বিশেষ করে লগ্নপতি যখন লগ্নের কাছাকাছি বকরি থাকে, খুব মন দিয়ে কথাটা শুনবেন, মোটামুটি একটা অ্যাসেন্ডেন্ট থেকে একটা ঘর তো 30 ডিগ্রি করে হয়, তো মোটামুটি যদি 120 ডিগ্রির মধ্যে কোনো বকরি হয়ে যায়, মানে এদিকে কর্কট থেকে এদিকে মকর, এই জোনটার মধ্যে, তুলার ক্ষেত্রে বলছি, শুক্র বকরি হয়ে যায়, তখন যেটা হয় সেটা হচ্ছে অসম্ভব রকম একটা শারীরিক আলস্যতা তৈরি করে এবং শরীর থেকে যত রকম প্লেজার নেওয়া যায় সেই প্লেজারটা তৈরি করে। শুক্র এমনি রিপুকারক প্ল্যানেট এবং সে রিপু ভালোবাসে, এবং যেহেতু লগ্নের কাছাকাছি বকরি হচ্ছে, শুক্র বুধের ক্ষেত্রে এটা খুব এফেক্টিভ রোল প্লে করে। কারণ শনি যে ঘরে আছে সেই ঘরেরই প্রথম নবাংশে গিয়ে শুক্র বকরি হয়ে তারপরে শুক্র আবার নেমে আসবে স্যাজিটেরাসে। তো শনির দ্বাদশে থাকবে, স্যাটার্ন যেদিকে মুভ করবে শুক্র তার উল্টো দিকে মুভ করবে। তো তুলা লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন। তো তার সাথে শুক্রের যে কম্বিনেশনটা থাকে, আইদার পঞ্চম নবম অথবা চতুর্থ দশম অথবা নবম দশম, এরকম সবসময় কম্বিনেশন থাকে। তো এই কম্বিনেশনের ক্ষেত্রে কি হয়, বা চতুর্থ পঞ্চম এই কম্বিনেশন থাকে, এই কম্বিনেশনটা খুব ভালো কম্বিনেশন, সবকটা কম্বিনেশনই। কিন্তু যেহেতু স্যাটার্নের মুভমেন্ট এবং শুক্রের মুভমেন্ট একে অপরের বিপরীতে থাকবে, ফলে আপনার মধ্যে অসম্ভব আলস্যতা তৈরি করবে এবং কাজ করার প্রতি অনীহা, যে কোনো কাজ সময় নষ্ট করা, গসিপ করা, এই ধরনের মেন্টালিটি কিন্তু তৈরি করবে। তো এই জায়গাটা থেকে নিজেকে একটুখানি বাঁচিয়ে রাখবার চেষ্টা করবেন, স্পেশালি যারা বিভিন্ন ডিসিপ্লিন ফোর্সে বা যেখানেই কাজ করুন না কেন, ওগুলো ক্ষেত্রে তো বেশি দরকার, কিন্তু নর্মাল ক্ষেত্রেও দরকার। আচ্ছা, কথাবার্তা সংযতভাবে বলবেন, স্পাউসের কথাবার্তার ক্ষেত্রেও কিন্তু সংযত থাকবেন, অর্থাৎ ধৈর্য রাখবেন, যাতে অবাঞ্ছিত বা অমার্জিত কথাবার্তা বললেও সেটা যাতে খারাপ দিকে টার্ন না নেয়, তাহলে কিন্তু মুশকিল হতে পারে, একটু গন্ডগোল বেড়ে যেতে পারে। মঙ্গল আগামী 2-3 দিন পর থেকে আরও পাওয়ার, এখন এরম তো নয় যে পরের দিন থেকেই পাওয়ার পায়, পাওয়ারটা আস্তে আস্তে পাচ্ছেও, যত রবির সাথে ডিস্টেন্স বাড়ছে তত পাচ্ছে। তো 29 তারিখ থেকে কিন্তু পাওয়ার পেতে শুরু, মানে ফুল ফ্লেজেড পাওয়ার পেয়ে যাবে, এবং আরও 4-5 দিন পরে যখন ডিস্টেন্সটা আরও বেড়ে যাবে তখন আরও পাওয়ারফুল হয়ে যাবে। তো তার ফলে কথাবার্তার ক্ষেত্রে সংযত রাখবেন। বৃশ্চিকের লোকেরা না, যখন মানে বৃশ্চিক যখন মানুষের জিহ্বাকে কন্ট্রোল করে,
তার মধ্যে কথা বলার ক্ষেত্রে এক ধরনের বিটিং এফেক্ট থাকে, অর্থাৎ সে সোজা কথাটা সোজাভাবে বলে না, একটু হুল ফুটিয়ে কথা বলা অভ্যাস থাকে। তো দয়া করে সেটা করবেন না, তাহলে কিন্তু মুশকিল হয়, কারণ এটা একটু মার্সিলেস হয়ে যায় এই জায়গায়। দয়া করে এটা করবেন না, কারণ এখানে একটা গ্রহণও হতে চলেছে 4 তারিখ, যদিও তারপরে ইম্প্যাক্টটা খুব দ্রুত ডাইলিউটেড হয়ে যাবে, কিন্তু দয়া করে করবেন না। কথাবার্তা সংযত রাখবেন। চাকরির জায়গা বেটার আছে, মানি আসবে, খরচাও হবে, কিন্তু মানিও আসবে প্রচুর পরিমাণে। কোনো ইমুভেবল প্রপার্টি কেনার জন্য খুব ভালো সময় আছে, স্পেশালি কোনো ছোট ফ্ল্যাট বা কোনো ছোট দোকান, এই জাতীয় যদি কমার্শিয়াল প্লেস যেগুলো হয় সেগুলোর জন্য বেটার আছে। ফরেন থেকে কাজের যোগ আছে, কিন্তু 2/3 পর থেকে মঙ্গলের সাথে কেতুর ডিস্টেন্সটা না বাড়লে যোগটা পুরোপুরি অ্যাক্টিভেটেড হবে না। ম্যারেজের যোগ খুবই ভালো আছে, এবং যারা ম্যারেজের চেষ্টা করছেন তারা চেষ্টা করুন এপ্রিলের এন্ডের মধ্যে যাতে ম্যারেজটা কনক্লুডেড হয়ে যায়। সন্তানের জায়গা ভালো আছে, সন্তানের ডেভেলপমেন্টও বেটার দেবে। তবে যেহেতু 8th হাউসে রাহু বসে রয়েছে, সুতরাং সন্তানের যারা প্রাথমিক শিক্ষায় রয়েছেন, যেসব বাবা মার সন্তানেরা, তাদের ক্ষেত্রে স্লাইট একটু নজর দেবেন। শরীরের ক্ষেত্রে বলে দিই, ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার দুটো থেকেই সাবধানে থাকবেন। যাদের জুভেনাইল সুগার আছে, জন্মকালীন সুগার আছে, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। বাচ্চাদের যাদের চোখের পাওয়ার একটু দ্রুত এনহ্যান্স করছে, তারাও চেষ্টা করবেন যাতে সেটাকে কার্ভ ডাউন করা যায় সামহাউ, ডক্টর দেখাবেন সেরকমভাবে। গাফিলতি করবেন না মোটের ওপরে। আর একটা জিনিস বলে দিই, যেহেতু শুক্র আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানকে ভীষণভাবে কন্ট্রোল করে এবং সেটার কার্যকারিতাও নির্দেশ করে, তো চেষ্টা করবেন সেই অর্গান রিলেটেড যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই ডক্টর দেখিয়ে নেওয়া। এটা বোথ মেল ফিমেল বলছি। এবং সন্তান নেওয়ার ক্ষেত্রেও খুব ভালো সময় আছে জুন পর্যন্ত। অ্যাজ এ হোল ডিসেম্বর মাস তো খুবই ভালো সময় আছে। ব্যাড ডেজ আপনাদের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে 3, 4, 17, 18, 19 একটু খারাপ আছে, ফিজিক্যালি মেন্টালি একটু সাবধানে থাকবেন। বৃশ্চিক রাশি যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে লগ্ন আছে তাদের ক্ষেত্রে বলি, দেখুন লগ্নে কেতু বসে রয়েছে, অনেকগুলো প্ল্যানেটস একসাথে আছে, মঙ্গল এসে ঢুকবে, প্রথমে দ্বাদশে থাকবে, তারপরে এসে ঢুকে যাবে 5 তারিখ থেকে। তো প্রত্যেককেই বলবো যে মাথা ঠান্ডা রেখে কাজ করা, হঠকারিতা বর্জন করা, অর্থাৎ বিশেষ করে মঙ্গল যেটা করে, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন বলুন, বা ধরুন আপনি কোথাও কাজ করছেন, আপনাকে কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে, সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে বা একটু জুডিশিয়াসলি ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 2 হচ্ছে এমন কোনো কাজ যে কাজের সাথে ডাইরেক্টলি কোনো আইন কানুন যুক্ত আছে, বা আপনি সেই রিলেটেড কোনো জায়গায় প্রসিকিউটেড আছেন, তাহলে কিন্তু খুব সাবধানে সেটাকে ডিল করবেন এবং যতটা পারবেন নিষ্ঠা এবং সততার সাথে সেই কাজটা করবার চেষ্টা করবেন। কোনো রকম আনডিউ অ্যাডভান্টেজ বা কোনো রকম হিপোক্রেসি এইগুলো করা চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ফল নেগেটিভ দিয়ে দেবে। লগ্নে কেতু থাকলে অনেকে আমাকে বলেছে খনার বচন আছে, এসব বচন অনেক কিছুর ওপর ডিপেন্ড করে, কোনো একটা কথা শুধুমাত্র একটা প্যারামিটারের ওপরই ডিপেন্ড করে না। আমাকে বহু লোক ফোন করে এরকম বলে, আমি একটু অপ্রাসঙ্গিক কথা বলছি, সেটা হচ্ছে যে দাদা আমার এইখানে বৃহস্পতি আছে, এখানে শনি আছে, আমার সময়টা কেরম যাবে। তো আমি কিছু বলি না, মানে ফ্যাক্টরটা কি হয়, আমি প্রত্যেকের প্রতি সম্মান রেখেই বলছি, প্রত্যেকের ম্যাচুরিটি লেভেল তো সমান হয় না, প্রশ্ন করাটাও একটা কৌশলের ব্যাপার আছে, সবাই প্রশ্ন করতে জানেন না, এটা দোষ নয়, এটা আমাদের সমাজ ব্যবস্থাটা এভাবেই গড়ে উঠেছে, একটু একটু হেটেরোজেনিক সমাজ ব্যবস্থা, সবাই প্রশ্ন করতে জানে না। প্রশ্ন করা একটা আর্ট, যে কোন প্রশ্নটা আমি করব বা সেটা কিভাবে করা উচিত মানুষকে। আমি প্রত্যেককেই বলছি যে এরমভাবে দয়া করে কেউ প্রশ্ন করবেন না, সেটা আমার পক্ষে উত্তর দেওয়াটা খুব মুশকিল হয়, এতটা এফিসিয়েন্সি আমার নেই। তো এক্ষেত্রে কি হবে, বৃশ্চিকের ক্ষেত্রে যেটা বলছি, যে মঙ্গল যেহেতু এখানে সে ঢুকবে, দেখুন মঙ্গল নিজের ঘরে ঢুকবে এবং যে ঘরটা জলকারক ঘর, যার টেম্পারেচার বেশি এবং যার মধ্যে একটু
আহ, একটু এভিল সেন্সেস বেশি আছে, অর্থাৎ যার মধ্যে একটু নেগেটিভ অ্যাটিটিউড বেশি আছে। এইরকম ঘরে মঙ্গল নিজে ঢুকবে এবং কেতুর দ্বারা সে মাইগ্রেটেড হয়ে, মানে কেতুর দ্বারা সে কম্বাইন্ড হয়ে যাবে একদম ঢুকেই। তো তার ফলে নিজের মস্তিষ্কের মধ্যে যদি কখনো কোনো ডেভিলস কোনো রকম চিন্তা ভাবনা আসে, বা আপনি যদি সেই চিন্তার দ্বারা সাময়িক কিছু লাভও পেতে পারেন, দয়া করে সেটা করবেন না। তার কিন্তু ফল আপনাকে পেতেই হবে, যে কোনো নেগেটিভ কাজের ফল, যে যতই চালাক মনে করুক যে কেউ দেখছে না, এটা কিন্তু ভুল ধারণা। হ্যাঁ, আমি সবাইকে একটা কথা বলি যে মানুষকে না বাধ্যতামূলকভাবে ইতিহাস পড়া দরকার। বাধ্যতামূলক মানে ইতিহাস তো সবাই পড়েন, কিন্তু ওটা অধিকাংশ মানুষই শুধু পড়েন। যেরকম অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম আমি বলছি, বা অনেকে জ্ঞানী মানুষ বলছেন, শোনেন। শোনা এবং সেটাকে আত্মিককরণ করা, অ্যাসিমিলেট করা, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ইতিহাস যে মন দিয়ে করবে সে কোনোদিন কখনো কোনো নেগেটিভ কাজ করবে না, কারণ সে জানে, হ্যাঁ, যে যেমন ধরুন ব্রিটিশরা এখানে এসে কি অকথ্য অত্যাচার করে গেছে ভারতবাসীর ওপরে। অনেক ভালো কাজও করেছে, কিন্তু সেটা তাদের স্বার্থে করেছে। নিঃস্বার্থে ভারতবাসীর জন্য কিছু মুষ্টিমেয় কিছু ব্রিটিশ যারা ছিলেন, তারা ব্যতি রেখে সেই সংখ্যাটা 1%-এরও কম হবে। বাকিরা কিন্তু এখানে শাসন করতে এসছেন এবং শোষণ করতে এসছেন, তার বাইরে কিছু নয়। এবং আমরা ছিলাম তাদের কাছে এক ধরনের স্লেভ টাইপের লোক। আমাদের অগণিত বীর, আমাদের ভারত সন্তান যারা মাতৃভূমির জন্য প্রাণ দিয়েছেন বা অকথ্য অত্যাচার সহ্য করেছেন, আমরা আজকে যে সুফলটা ভোগ করছি, স্বাধীনভাবে ঘুরছি, আমরা তো বুঝতে পারিনি যে কত মানুষের অবদানের ফলে সেটা এসছে। যারা সেলুলার জেলে গেছেন বা অন্যান্য বিভিন্ন পুরনো বইপত্র ঘেটেছেন বা মন দিয়ে ভারতের স্বাধীনতার ইতিহাস পড়েছেন, তারা জানেন যে কত মানুষের অবদানের ফলে এটা হয়েছে। আমি এই কথাটা কেন বলছি আপনাদের, দেখুন, এই ব্রিটিশরা কখনো ভেবেছে যে এখান থেকে তাদের কোনোদিন চলে যেতে হবে? মানে তারা বাধ্য হবে চলে যেতে, এটাকে আর কন্ট্রোল করতে পারছে না। আমাদের মারাত্মক রকম একটা আন্দোলনের প্রেশার আছে, তারা আর পারছে না। সামগ্রিক পরিবেশের ফলে তারা এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, না হলে তখন ক্ষিপ্ত হয়ে গেছিল সমস্ত সিচুয়েশন। মানে অগণিত আন্দোলন আমাদের বীর সন্তানদের দ্বারা, এবং তারা আর নিতে পারেনি। তো এটা কখনো ভেবেছেন তারা এই সময় হবে, যে ভারতবাসীকে তারা অন্তত একটা খুব নিম্নমানের মনে করত, তাদের ছেড়ে দিয়ে চলে গেছে? তো বারবার বলছি, কাল আপনাকে কিভাবে শাস্তি দেবে আপনি নিজে ইমাজিন করতে পারবেন না। আমি আপনাদের এত বড় বড় কথা বলছি, কালকেই শুনলেন আমি রোড অ্যাক্সিডেন্টে মরে গেছি হয়তো, তখন লোকে বলবে এ অনেক বড় বড় বলতো, এখন দেখো নিজেই কি করে এসছে ভুলভাল। তো এটা এরকম ব্যাপার নয়। কাউকে করতে নেই অন্যায় কাজ, কোনো অবস্থাতেই করতে নেই। আপনি আপনার পাওয়ার কিন্তু চিরকাল আপনার হাতে থাকবে না, এটা নিয়মই, কোনো কিছুই থাকবে না পাওয়ার বলে নয়। আপনার শরীরটা তো ক্রমক্ষয়মান না, আস্তে আস্তে। ভগবান এই জন্য দুঃখালয়ম বলেছে, অশাশ্বতম অনিত্যম দুঃখালয়ম বলেছে। এখানে কোনো কিছু শাশ্বত নয়, এটা একটা ইলিউশনারি ওয়ার্ল্ড। এটা একটা এটা একটা দুঃখের জায়গা। আপনাকে কষ্ট পেতেই হবে এখানে এসছেন যখন, যেভাবে কষ্ট পান, 7 রকম কষ্ট, যারা মৃত্যু, যারা ব্যাধি, তো আমাদের নিয়ে চলতে হয়। তার সাথে আদি দৈবিক, আদি ভৌতিক এবং আদি আত্মিক 7 রকম দুঃখ আমাদের সবসময় সহ্য করতে হয়। সে আমরা কোনো বিলিয়নিয়ারের ঘরে জন্মাই বা একজন সাধারণ মানুষের ঘরে জন্মাই, এই 7 রকম দুঃখ আমাদের জন্মাতেই হয়, আমাদের নিয়ে চলতেই হয়। যিনি সর্বরোগ বিশেষজ্ঞ, ভারতবর্ষের সব থেকে বড় ডক্টর, যিনি রেসপেক্টেড ডক্টর, যিনি, তারও মৃত্যু ঘটবে, তিনি তার মৃত্যু আটকাতে পারবেন না, তিনি তার যৌবনও আটকে রাখতে পারবেন না, হয়তো কিছুদিন প্রিভেন্ট করে রাখতে পারেন। এটা কালের নিয়ম। সুতরাং অন্যায় কাজ করবেন না। বিশেষ করে বৃশ্চিকের ক্ষেত্রে আমি এই কারণে বলছি, এটা একটা ম্যালাফিক টেন্ডেন্সি তৈরি করে। মঙ্গল কেতু যখন একসাথে আসে, ভীষণ পরিমাণে আপনাকে শশব্যস্ত করে দেবে একেবারে। মনে হবে সব বিশ্ব বিজয় করবেন আপনি, কিন্তু কিছুই করতে পারবেন না, ভুলভাল কাজ করবেন। এবং চলাফেরার ক্ষেত্রেও খুব সাবধানতা নেবেন, না হলে কিন্তু গন্ডগোল করে ফেলবেন। কথাবার্তা বলার ক্ষেত্রে, কারোর সাথে ডিল করার ক্ষেত্রে
খুব সাবধানতা নেবেন। এটা স্পেসিফিক্যালি বৃশ্চিক এবং বৃষর ক্ষেত্রে বলছি, কারণ মঙ্গল ঢোকা মাত্র না পুরো হরোস্কোপটা পরবর্তী 6 মাসের জন্য কালসর্প হয়ে যাবে। এখানে দেখতে হবে যে বুধ আগে বেরোচ্ছে না শুক্র আগে বেরোচ্ছে, প্রবাবলি বুধই আগে বেরোবে, কারণ রবি এবং চন্দ্র যদি বেরোলেও, রবিচন্দ্র বেরোলেও সে কালসর্প ভঙ্গ সেতে পুরোপুরি হয় না। 5টা মেন প্ল্যানেট, যে প্ল্যানেটের বকরি হয় মার্গী হয়, রাহুকেতুকে অ্যাক্সিসের মধ্যে থেকে যখন বেরোবে তখনই অ্যাকচুয়ালি কালসর্পের ভঙ্গ হয়, ডিগ্রিটা ক্রস করলে। কিন্তু কালসর্পের ভঙ্গটা হবে গিয়ে অ্যাকচুয়ালি মেষ রাশিতে, আপনারা খেয়াল করে দেখবেন মেষ রাশিতে গিয়ে হবে, কারণ রাহু মেষ রাশিতে ঢুকে যাবে বা কেতু তুলা রাশিতে ঢুকে যাবে। তো যাই হোক, সেটা নিয়ে একটা অন্য সেপারেট আলোচনা করব। নেগেটিভ কিছু নেই, অন্তত ইমিডিয়েট নেই। আচ্ছা, মানির ফ্লো মোরাললেস বেটার দেবে, যত দিন যাবে তত মানির ফ্লো বেটার যাবে। ভালো দশা থাকলে অবশ্যই ভালো ফল দেবে। জব চেঞ্জ করতে পারেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, খুব ভালো জায়গা আছে জব চেঞ্জ করবার। তবে যারা খারাপ দশায় আছেন তারা বুঝে জব চেঞ্জ করবেন। ফরেন যাওয়ার যোগও রয়েছে, খুব ভালো যোগ রয়েছে ফরেন, তবে এই যোগটা আরও বেটার এফেক্ট দেবে এপ্রিল মাসের পর থেকে। তো যারা যদি যোগাযোগ করতে চান ইনিশিয়াল লেভেলে তারা কিন্তু করতে পারেন। সন্তানদের জায়গা ভালো আছে, ডেভেলপমেন্ট ভালো আছে এবং উৎকৃষ্টতা মানে বৃদ্ধি পাবে। বিশেষ করে পিতামাতার যদি দশা ভালো থাকে এবং তাদের যদি ফ্রেম অফ রেফারেন্সটা বেটার থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা বেটার হবে। ডিজিজের ক্ষেত্রে বলতে পারি ব্লাড প্রেশার, বিশেষ করে যাদের মস্তিষ্কে রক্তচাপজনিত সমস্যা আছে তারা, তার সাথে যারা আর্থারাইটিসের প্রবলেমে ভুগছেন, যারা স্পন্ডিলাইসিসের সব সমস্যায় ভুগছেন, তারা কিন্তু একটু কষ্ট পাবেন। শুক্র অ্যাকচুয়ালি আমাদের স্কিন এবং চোখে একটু এফেক্ট দেয়, অ্যাডিশনাল ইফেক্ট, সেই ইফেক্টটা থেকেও কিন্তু আপনি একটু সাবধানে থাকবেন। গলার দিকে ইনফেকশন হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকবে। যাদের থাইরয়েড গ্ল্যান্ডে প্রবলেম আছে তারা একটু সাবধানে থাকবেন। যদি কোনো রকম সমস্যা বোঝেন তো ডক্টর দেখিয়ে নেবেন সঙ্গে সঙ্গে, ডিলে করবেন না। অ্যাজ এ হোল ভালো আছে, শুধু খারাপ দশায় থাকলে একটু সাবধান, আর কথাবার্তা ব্যবহার এগুলোর ক্ষেত্রে একটা সঙ্গতি বজায় রেখে চলবেন। আর খারাপ দিন বলে দিই, 11, 12, 19 আর 28 তারিখ। ধনুরাশি যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে লগ্ন, তাদের ক্ষেত্রে বলে দিই, লগ্নে শুক্র রয়েছে কিন্তু দ্বাদশে মঙ্গল রয়েছে, যদিও মাসের মাঝামাঝি সময় থেকে, মাঝামাঝির একটু আগে বুধ এবং তারপরে মাঝামাঝি সময় রবিও প্রবেশ করবে। তো শুক্র ঢুকে যাবে 9 তারিখের পরে সেকেন্ড হাউসে, তারপরে আবার রিভার্ট ব্যাক করে মাসের শেষে চলে আসবে নিজের ঘরে। তো শুক্র কাছাকাছিই থাকবে ধনুরাশি। যাদের লগ্ন মোটামুটি 20 ডিগ্রির ওপরে আছে তারা কিন্তু সুফল একটু বেশি পাবেন। যাদের লগ্ন 20 ডিগ্রির একটু নিচে আছে তারা কম্পারেটিভলি একটু দেরিতে গিয়ে পাবেন, কিন্তু অবশ্যই পাবেন। অ্যাজ এ হোল বেটার আছে। ব্লাড সুগার থেকে খুব সাবধানে থাকবেন। যাদের সুগার প্রোন আছে বা যারা ক্রনিক রয়েছে তারা খুব সাবধানে থাকবেন। সুগার কিন্তু ভীষণ রেইজ করে যেতে পারে। যাদের এখানে চন্দ্র আছে জন্মকালীন, মোটামুটি 22-23 ডিগ্রির মধ্যে চন্দ্র আছে, তারাও কিন্তু সুগার থেকে খুব সাবধানে থাকবেন এবং পারিবারিক অশান্তি থেকে খুব সাবধানে থাকবেন আপ টু ফেব্রুয়ারি, তারপরে সমস্যাটা কেটে যাবে। মানির জায়গা খুব ভালো আছে, এক্সপেন্ডিচার একটু কমাবেন। কেতু মঙ্গল একসাথে আছে, হঠাৎ করে কিছু এমন কিছু ইমুভেবল প্রপার্টির যোগ, বিশেষ করে জমি বা কোনো ছোটোখাটো বাগান বাড়ি বা কোনো গ্যারেজ, কমার্শিয়াল প্লেস, এরকম কিছু যোগাযোগ আসতে পারে। বাট প্রপারলি ভেরিফিকেশন করে তারপরেই পারচেসের দিকে যাবেন বা রেন্ট করবেন, যাই করবেন না কেন, মানে সেটা দুদিক থেকেই ভেরিফিকেশন করবেন। খুব ইম্পর্টেন্ট, কিন্তু দশা খারাপ হলে কিন্তু আপনাকে বেশ মূল্য দিতে হবে তার জন্য। অন্তত 25শে ডিসেম্বরের মধ্যে যদি সিচুয়েশনটা ঘটে তাহলে অবশ্যই দেখিয়ে নেবেন, একবার ভালো করে উকিলকে দিয়ে সার্চ করিয়ে নেবেন। ফরেন যাওয়ার খুব ভালো যোগ আছে, খুবই ভালো যোগ আছে। এন্টায়ার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাসই ভালো যোগ আছে। এবং ডিসেম্বরের মোটামুটি 20-22-এর পর থেকে কিন্তু যোগটা আরও বেশি স্ট্রেনদেন হবে। সন্তানের জন্য উদ্বিগ্নতা একটু থাকবে, তবে খুব খারাপ আমি দেখছি না। যদি পিতার ছক
অবভিয়াসলি বাবার হরোস্কোপ যদি স্ট্রেনদেন হয় তাহলে খুব একটা প্রবলেম দেখছি না। যে সকল সন্তানদের নার্ভাস সিস্টেমে প্রবলেম আছে, স্পেসিফিক্যালি শুনবেন, নার্ভাস সিস্টেমে প্রবলেম আছে, তারা একটু বেশি রকম খেয়াল রাখবেন ডিসেম্বর মাসে, অ্যাকচুয়ালি জানুয়ারি মাসেও, সেটা জানুয়ারির সময় আলাদা করে বলে দেবো। বাট এই ডিসেম্বর এবং জানুয়ারি তারা খেয়াল রাখবেন, এই দুটো মাস। শারীরিকভাবে বলেছি, আর একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে যারা ক্রনিক পেটের প্রবলেমে ভোগেন, ডাইজেস্টিভ প্রবলেম খুব উইক আছে, যারা প্রপারলি খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব অনিয়ম হয় বা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয়, তারা কিন্তু একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, বিশেষ করে রাতের দিকে কিন্তু একটু হালকা খাবেন, যাতে খুব বেশি সমস্যায় আপনাকে পড়তে না হয় ডাইজেশন নিয়ে। আর কোলন পোর্শন, অ্যানাস পোর্শন অংশে একটু সাবধান রাখবেন, নাহলে কিন্তু স্লাইট কনস্টিপেশন রিলেটেড বা তার যে সাবসিকুয়েন্ট প্রবলেম ভোগ করতে হয় সেইটা একটু হতে পারে ফর দ্য টাইমিং, তারপরে ঠিক হয়ে যাবে। খারাপ দিন আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 2, 3, 17 আর 25 তারিখ। মকর রাশি যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে লগ্ন আছে তাদের বলি, তারা কিন্তু আস্তে আস্তে বেটার টাইম পাওয়া শুরু করবে যদি রাশি থাকে। এটার ক্ষেত্রে বলছি কারণ 7.5টা অ্যাকিউট থাকবে। অ্যাকিউট 7.5 কিভাবে হয়, অনেকবার আপনাদের বলেছি, যে নক্ষত্রে আপনার জন্ম হবে, মনে করুন আপনার যদি 22 নম্বর নক্ষত্রে জন্ম হয়, তো অ্যাকিউট 7.5 হচ্ছে শনি যখন তার আগের নক্ষত্রে যাবে, আপনার জন্ম নক্ষত্রে থাকবে এবং জন্ম নক্ষত্রের পরের নক্ষত্রে থাকবে, সেটা হচ্ছে অ্যাকিউট 7.5। একদম পরাশরী হোড়ার মত অনুসারে বলছি, অ্যাকিউট এই সময়টা হচ্ছে অ্যাকচুয়ালি 39 মাস, 3 বছর 3 মাস। আর আমরা যে 7.5টা ধরে নিই, অর্থাৎ যে ঘরে আমাদের চাঁদ আছে তার আগের ঘর, সেই ঘর এবং পরের ঘর, এই 3টে ঘর যোগ করলে আমরা টেন্টেটিভলি 7.5 বছর আমরা তার ফলটা ধরি। 7.5 বছরের প্রথম দিকটা যেটা হয় সেটা হচ্ছে জিনিসটা পিক নেয়, তারপরে কিছুদিন একটা জায়গায় স্টে করে থাকে, অন্তত যেটা আপনার অ্যাকচুয়াল জন্ম নক্ষত্র সেই নক্ষত্রের কতটা পার্ট আপনি পেয়েছেন নবাংশে। মনে করুন শ্রবণ নক্ষত্রে কারোর 15 ডিগ্রিতে জন্ম, তো স্যাটার্ন এখন অ্যাকচুয়ালি 15 ডিগ্রিতেই রয়েছে, তো এইটা হচ্ছে তার পিক টাইম। এই টাইমটা কতদিন থাকবে না, 13 মাস থাকবে, এই সময়টা ধরে থাকবে। তারপরে যেই না ধনিষ্ঠা নক্ষত্রে যাবে, তারপরে আস্তে আস্তে গেট ডাউন হওয়া শুরু হবে, এবং ধনিষ্ঠা থেকে যখন শতভিসায় যাবে তখন কিন্তু অ্যাকিউট 7.5টা ধরুন প্রায় 55-60% কিন্তু কমে যাবে, ডিক্রিজ করে যাবে। 7.5 আপনার পুরোটাই থাকবে 7.5 বছর, কিন্তু তার মধ্যেও তো একটা পিক টাইম আছে, তো এই পিক টাইম হচ্ছে এই 3টে নক্ষত্র। তবে দেখতে হবে কতটা অংশ আপনি পেয়েছেন, সেই নক্ষত্রকে কতটা আপনার জন্মছক ভোগ করতে পেরেছে বা আপনি সেটা নিয়ে জন্মেছেন। এর সাথেও ব্যাপার আছে চন্দ্রের কতটা আত্মিক বল আছে, কলা বল আছে। চন্দ্রের অবৃত্ত কোনো চেষ্টা বল থাকে না, তো অন্যান্য বলবত্তাও দেখতে হয় তার উপরে। চন্দ্র যত বলি হবে তত 7.5 এফেক্ট বেশি হবে, মাথায় রাখবেন। আপনাকে জাস্ট উদাহরণ দিচ্ছি, নেগেটিভলি নেবেন না এটাকে। শনি কোনো নেগেটিভ প্ল্যানেট নয় যে তাকে নেগেটিভ ভাবতে হবে, আমাদের একটা রং কনসেপশন আছে। তো স্যাটার্ন যখন চাঁদের কাছাকাছি যাবে, তো চাঁদ তো তাকে কনফ্রন্ট করার চেষ্টা করবে। এবার চাঁদ যদি পাওয়ারফুল হয় তাহলে একটু বেশি কনফ্রন্ট করবে, কিন্তু কনফ্রন্ট করেও তো জিততে পারবে না। একটা একটা মশা আর একটা হাতির তো কোনোদিন লড়াই হতে, এটা একটা অসম লড়াই, হাস্যকর। কিন্তু মশাটা যদি একটু বড় সাইজের হয়, মনে করুন ফড়িংয়ের মতো যদি সাইজের হয়, তাহলে সে একটু বেশি লড়াই দেওয়ার চেষ্টা করবে, সেই রকম ব্যাপার হবে। কিন্তু আলটিমেটলি জিতবে তো হাতি, বা সে পালিয়ে যাবে যদি মেজার করতে পারে তার শরীরটা কত বড়, শক্তি কত। অ্যাকচুয়ালি চন্দ্র যত বেশি পাওয়ারফুল হবে তত 7.5 সময় এফেক্টটা বেশি হয়। তো মকরের ক্ষেত্রে কেন বলছি, মকর রাশি যাদের আছে তাদের তো একদম অ্যাকিউট 7.5 চলছে এখন, যে নক্ষত্রেই জন্ম হোক না কেন। তো সেই হিসাবে আপনারা একটু বেশি সাবধানে থাকবেন। যদি রাশি সেটা না হয় তাহলে আলাদাভাবে কিছু বলার নেই। তো লগ্নের উপরে এখন স্যাটার্ন আছে, বৃহস্পতি জাস্ট মুভ আউট করেছে ওখান থেকে,
তো জুপিটার কিন্তু আর মোটামুটি 1 ডিগ্রির কাছাকাছি চলে গেছে। আমি দেখছিলাম আজকে 47 মিনিটের মতন রয়েছে, 7 মিনিটের মতন। তো পরশু দিন ভোরবেলা বৃহস্পতি কিন্তু 1 ডিগ্রি ক্রস করে বেরিয়ে যাবে। তারপর থেকে দেখবেন আস্তে আস্তে আপনার জায়গাটা একটু স্ট্রেনদেন হচ্ছে, কিন্তু ভালো ফল দিতে আপনাকে একটু ওয়েট করতে হবে। মানে আপনি যে মোবিলিটিটা চাইছেন, অ্যাকচুয়ালি 2023 সালের ফেব্রুয়ারি পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। লগ্নে যতদিন স্যাটার্ন থাকবে, গোচরে আছে তো স্যাটার্নের নিজের ঘর, স্যাটার্ন এখানে সব কিছুকেই কিন্তু দীর্ঘমেয়াদী করে আপনাকে ফল দেবে। তো মানুষের এখন তো একটা নর্মাল টেন্ডেন্সি আছে, যেহেতু প্রচুর মানুষের সাথে কথা বলার একটা সুযোগ হয়, সব কিছু খুব দ্রুত, সে নর্মাল মানে প্রাকৃতিক বিধানের বাইরে চলে যাওয়ার চেষ্টা করে। এটা কিছুই নয়, এটা আমাদের চারপাশে যে বিভিন্ন ঘটনা প্রবাহ দেখেন মানুষ, তার দ্বারা তার মধ্যে রিপুদোষ তৈরি হয়। সেখান থেকে সে নিজেও ভাবে যে আমি যদি জায়গাটাকে ওভারকাম করতে পারি। তাড়াহুড়ো করার কিছু নেই, কেউ দৌড়ে যেতে পারবেন, এখানে কোনো ফার্স্ট সেকেন্ডের রো নেই। আপনাকে যেতে হবে ওই শেষ পর্যন্ত, হায়দার কোনো শ্মশানে বা কবরস্থানে, এরকম জায়গা, এর বাইরে কোথাও নেই। অনেক সময় আইডেন্টিফাইও না হতে পারে বডি, মানে আপনার বডিটা নষ্ট হয়ে যাবে, ডিকম্পোজড হয়ে যাবে। এখানে দৌড়াদৌড়ি করে কোনো লাভ হবে না, বেশি দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। কোনো প্রাণী দৌড়ায় না, মানুষ নিজেকে সবচেয়ে চালাক মনে করে, চালাক মনে করে বেশি দৌড়াদৌড়ি করে, আলটিমেটলি সে পায় লবডঙ্কা জীবনের শেষ পোর্শনে এসে। মানে মানুষের জীবনটা যদি উল্টো হয়ে শুরু হতো না, একটা ইমাজিনেটিভ কথা বলছি, তাহলে মানুষ দৌড়াদৌড়ি করতো না। পৃথিবীর বুকে এত লড়াই, এত রকম হিংসা, ক্রোধ, এত জেলাসি, এগুলো তৈরি হতো না যদি উল্টো করে। কারণ মানুষ সেই স্যাগাসিটিটা নিয়েই জন্মাতো, যে আমার কি করা উচিত কি উচিত না। তো সেইটা ব্যাপার। আমি 70-72 বছরের লোককে দেখেছি, যে পরিমাণ গ্রিড তার মধ্যে আছে, আমি খুব খারাপভাবে বলছি, যে পরিমাণ গ্রিড তার মধ্যে আছে, আমি ছক দেখেছি। সে তখনও কিছু চাইছে জীবনে, তার আর কিচ্ছু পাওয়ার নেই, একটাই কাজ বাকি রয়েছে, যখন ডাক আসবে ওপরে যেতে হবে, তখনও সে দৌড়াচ্ছে আর কি। তো এটা খুব আয়রানি হলেও খুব বাস্তব কথা বলছে। হয়তো নেতিবাচক শুনতে মনে হতে পারে, কোনো বিজ্ঞানী সে কিছু কাজ করছেন, কোনো লেখক কোনো ক্রিয়েটিভ কাজ করছেন সমাজের জন্য, পরের জেনারেশনের জন্য, সেটা অন্য ব্যাপার। যে লোক ভাবছে আমার একটা বাড়ি হবে, আমি একটা আরো দামি গাড়িতে চড়বো, বা আমার অনেক কিছু অ্যামেনিটিস হবে, সে মানুষের 70 বছর বয়সে এসেও তার 7 বছর অতিক্রান্ত হয়নি, এটুকু বলা যায়। তো মকর লগ্নের ক্ষেত্রে একটু ডেফার্ড ফল দেবে, কিন্তু ফলটা বেটার দেবে। মানির ফ্লো আস্তে আস্তে হতে থাকবে, একটু চেপে খরচা করবেন, শুরুতেই খুব দ্রুত খরচা করে দেবেন না। কারণ শুক্র যেই না আপনার লগ্নে এসে ঢুকবে 9 তারিখের পরে, আপনার মধ্যে একটা এক্সপেন্ডিচারের মেন্টালিটি তৈরি করবে। কারণ শুক্র এখানে 2 ডিগ্রির একটু বেশি ঢুকবে, কিন্তু থাকবে প্রায় ধরুন 10-12 দিন মতন, 11 দিন মতন। তো সেক্ষেত্রে আপনি হঠাৎ করে কিছু পয়সা কড়ি খরচা করে দেওয়ার একটা প্রবণতা তৈরি হবে। সেটা শুক্র বেরিয়ে গেলে কিন্তু আবার সেই পয়সাটা একটু সাময়িক একটু ডোয়ার্থনেস তৈরি করতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন যাতে না হয়। জবের অফার ভালো পাবেন, ডিসেম্বরের শেষ থেকে বেটার আছে। ফরেন যাওয়ার যোগ একটু পরে আছে, আর একটু পরে যোগ আছে, কিন্তু যোগটা আরও মানে স্ট্রেনদেন হবে আর একটু পর থেকে। ম্যারেজের যোগও রয়েছে অ্যাকচুয়ালি, বৃহস্পতি আপনাকে ম্যারেজের জন্য অনেকটাই প্ররোচিত করবে, কারণ বৃহস্পতি পূর্ণ গতিতে রয়েছে। তবে চেষ্টা করবেন ফেব্রুয়ারির পরে বিয়ে করার। এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি অ্যারেঞ্জ ম্যারেজ করেন বা যেভাবেই করুন না কেন, কথাবার্তাগুলো বলে রাখতে পারেন, ফেব্রুয়ারি মার্চে গিয়ে বিবাহ করলে ইট উইল বি বেটার। সন্তানের জায়গায় একটু উদ্বিগ্নতা আছে, কারণ রাহু বসে রয়েছে, বুঝতেই পাচ্ছেন আপনার 8000 নক্ষত্রে বসে রয়েছে রাহু, রবির নক্ষত্রে। রবি হচ্ছে পিতা অ্যাকচুয়ালি, আর সন্তানের আপনার ঘর থেকে সেটা 8th হাউসে বসা। তো সন্তানকে নিয়ে উদ্বিগ্নতা থাকবে, এবং মনে হবে সন্তানের গ্রোথ হচ্ছে না, বা কখনো কখনো সিউডো এমন হতে পারে। বিশেষ করে আমি কাউকে দোষারোপ না করে বলছি, যে সমস্ত পিতামাতার সন্তান মোটামুটি কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, বা বিভিন্ন হোস্টেলে থেকে যাদের পড়াশোনা করতে হয়, তাদের পিতামাতা একটু খোঁজ নেবেন যে অ্যাকচুয়ালি সন্তান যারা আছেন তারা কীরকম পড়াশোনা করছেন। মাস্টারমশাইদের সাথে কোঅর্ডিনেশনটা বাড়াবেন।
কারণ এমন হতে পারে তার যদি খারাপ দশা থাকে বা পিতার যদি খারাপ দশা থাকে, সে আপনাকে মিসলিড করতে পারে, মিথ্যে কথা বললো, তাতে কি হবে, ওর ভবিষ্যৎটা নষ্ট হবে। হয়তো রেজাল্ট খুব ভালো করেনি, কিন্তু আপনাকে কোনোভাবে ভুল তথ্য দিয়ে দিল। এই ধরনের একটা প্রবণতা কিন্তু তৈরি হওয়ার এই সময় জায়গা রয়েছে। তো সেটা একটু সাবধানে ডিল করবেন। আর সেটা যদি কখনো ধরা পড়ে যায়, তাকে এমন কিছু অবাঞ্ছিত বা অপমানিত শব্দ বলবেন না যাতে সে কিন্তু অন্য কোনো উল্টোপাল্টা দিকে না সে করে নেয়। কারণ মনে রাখবেন, রাহু যেখানে বসে রয়েছে, সেখান থেকে রবির ঘর কিন্তু 4th হাউস। হ্যাঁ, মানে রবি থেকে 10th হাউসে রাহু বসে রয়েছে, যদি উল্টোভাবে দেখেন। তো রাহু যেখানে বসে থাকে তার 4th ভাবের নক্ষত্রে বসে রয়েছে, সেখান থেকে কিন্তু তার ব্রিচ অফ পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি হতে পারে। অবশ্যই সে অন্যায় কাজ করছে, সে মিসলিড করছে তার পেরেন্টসকে, কিন্তু তবুও তাকে বোঝাবেন যে এটা করা ঠিক নয়। একটু ধৈর্য রাখবেন, অপমান করবেন না, এমন কোনো কথা বলবেন না যেটা ওর আত্মসম্মানে লাগে। ডিজিজের ক্ষেত্রে বলে দিই, যাদের সাইনাস বা মাথার দিকে ফ্রন্টাল বা প্যারাইটাল এসব পোর্শনে যাদের সমস্যা হয়, বা একদম আমাদের মাথার লঘু মস্তিষ্কের পেছন দিকে আমাদের সুষুম্নাকাণ্ডের জয়েন্ট পোর্শনে যাদের বিভিন্ন রকম ব্যথা বেদনা আছে, তারা কিন্তু অবশ্যই একটু ডক্টর দেখিয়ে নেবেন। সেটা যে কজেই হোক না কেন, ডক্টর যেভাবে যেভাবে বলছেন সেই অংশটা একটু চেক করিয়ে নেবেন। যারা মোটর সাইকেল বা সাইকেল চালান, বা ধরুন মোটামুটি সামনে গার্ড নেই এরকম কোনো যানবাহন চালান আর কি, তারা একটু সাবধানে চালাবেন। যারা চালান তারাও সাবধানে চালাবেন, যারা চড়েন তারাও। সেক্ষেত্রে কিন্তু ফেসিয়াল পোর্শনে ছোট্ট আঘাত লাগতে পারে, যোগ আছে। ডিপেন্ড, মানে সাবজেক্ট টু ইয়োর রেসপেক্টিভ দশা। খারাপ দশা থাকলে একটু প্রবণতা বেশি, খারাপ দশা না থাকলে প্রবণতা কম। এটা হচ্ছে মেন ব্যাপার। আর আরেকটা জিনিস বলে দিই, যাদের হাঁটু থেকে ফিট পর্যন্ত অংশে বিভিন্ন রকম অর্থোপেডিক বা অন্যান্য রিউমেটয়েড প্রবলেম যাদের আছে, তারাও একটু ডক্টর দেখিয়ে নেবেন। খারাপ দিন আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 4 তারিখ, 17, 18 এবং 26 তারিখ। কুম্ভ রাশি যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে লগ্ন, তাদের ক্ষেত্রে বলি, লগ্নে বৃহস্পতি জাস্ট ঢুকেছে, একদম বাল্যাবস্থায় আছে। যদিও বৃহস্পতির বাল্যাবস্থা বহু পণ্ডিত স্বীকার করেন না, মহর্ষি পরাশরও কোনোদিন স্বীকার করেননি। বৃহস্পতি অলওয়েজ ম্যাচিওর্ড। তবুও বলছি, বৃহস্পতি প্রথম 3 ডিগ্রি, যেহেতু এইটা তার অ্যাকচুয়াল গোচর, আগের যে গোচরটা হয়েছিল 5.5 মাসের, সেটা কিন্তু একটা সিউডো গোচর। কারণ মাত্র 8 ডিগ্রি 5 মিনিট, একটা ঘরের যদি 8 ডিগ্রি 5 মিনিট পর্যন্ত যায় একটি প্ল্যানেট, তাহলে সেই প্ল্যানেট সেই ঘরের পূর্ণ বিকাশ বা সেই ডেভেলপমেন্টের সাথে যুক্ত হতে পারে না। আপনি মনে করুন ভারতবর্ষ ঘুরতে এসেছেন, বিদেশে থাকেন, তা আপনি শুধু কলকাতায় এসে দু একটা দর্শনীয় স্থান দেখে চলে গেলেন, তাহলে কি আপনার ভারত ঘোরা হলো সম্পূর্ণ? লোকে গিয়ে তো বলতে পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি ভারতবর্ষ ভারতীয়রাই ঘুরতে পারে না, এত বড় দেশ, এত জায়গা আছে ঘোরার। তো সেরকমই ব্যাপার, একটা প্ল্যানেট যখন একটা ঘরের পুরো অংশ কাভার না করতে পারে, অন্তত 2/3 পোর্শন যদি কাভার না করতে পারে, সে তার ফল দিতে পারে না। সেরকম পারেও নি। গত বছর 20 তারিখ, এবছরের 20 তারিখ যখন জুপিটার বকরি হয়ে গেছে, তখন কিন্তু বৃহস্পতি মাত্র 8 ডিগ্রি 5 মিনিট গেছে। তো সেই হিসাবে 2টো নবাংশের থেকে একটু বেশি, 2.5খানা নবাংশ মতন গেছে। তো কতটুকু ফল দেবে? দিতে পারেনি। তো এইবার যেটা যাবে সেটা কিন্তু 3 ডিগ্রি যাওয়ার পরে বৃহস্পতি আরও ভালো ফল দেওয়া শুরু করবে। অনেক মানুষ প্রশ্ন করেছেন আমাকে যে দ্বাদশেরও শনি আছে, কি ফল দিতে পারে? দ্বাদশে শনি থাকলেই যে খারাপ ফল দেবে তা নয়, ডিপেন্ড করে শনি কি অবস্থায় আছে। স্যাটার্ন এখন খারাপ ফল দেবে না। যদি আপনি খুব খারাপ দশায় না থাকেন বা আপনার ছকে সেরকম কোনো ম্যালাফিক কন্ডিশন না থাকে, তাহলে দেবে না, কোনো অ্যাপ্রিহেনশনের কোনো জায়গা নেই। খারাপ ফলটা আপনাকে দেবে মোটামুটি এপ্রিল মাসের 7-8 তারিখের পর থেকে। মানে আপনি ভালো দশায় থাকলেও আপনি একটু রেস্ট্রিক্টেড থাকবেন, খারাপ দশায় থাকলে তো অফকোর্স আপনি চলা ফেরা নিজের সমস্ত কিছুর ক্ষেত্রে, শনি মানে কম্প্রিহেন্সিভ, কোনো নির্দিষ্ট অংশে ফল দেয় না, তবে সামগ্রিক ফল দেয় কিন্তু সবসময়।
তো কম্প্রিহেন্সিভ সেকশন বলে সব জায়গায় হাঁটা চলা থেকে কথাবার্তা, কাজকর্ম, নিজের জীবনযাত্রা সব কিছুর ক্ষেত্রেই নজর দেবেন 7-8 তারিখের পর থেকে। এই মুহূর্তে সেটার সমস্যা নেই। বাট আপনার লগ্নের অ্যাকচুয়ালি 4th হাউসে বসে রয়েছে রাহু। রাহু বা কেতু যখন 4th হাউসে বসে থাকে না, মানুষকে হোমলেস করে দেয় অ্যাকচুয়ালি। মানুষ বাড়িতে সময় দিতে পারে না। আমাকে রিসেন্টলি একজন লোক একটা SMS করে বলেছেন যে আপনি বলেছেন আমি তো বাড়িতেই রয়েছি, আপনি একটা মিস ইন্টারপ্রিটেশন করছেন। আমি বললাম দেখুন, আপনার ছক তো আমি দেখিনি, কিন্তু মিস ইন্টারপ্রেট করিনি। আমি যা বলছি তা পণ্ডিতদের লেখা থেকে কোট করছি। এখন আমার কোনো ক্ষমতাই নেই এখানে মিস ইন্টারপ্রেট করার। কিন্তু আপনি বাড়িতে কি করেন? বলছে না, আমার স্ত্রী কাজ করে, আমার চাকরিটা চলে গেছে, তো আমি বাড়িতে রয়েছি। তার মানেই তো সেপারেশন। আপনি বাড়িতে থেকেও আপনি পুরো পরিবারকে পাচ্ছেন না। আপনার স্ত্রী সকালবেলা 8:30-9টায় বেরিয়ে যায়, সে বাড়িতে ঢুকে 7:30-8টা। তাহলে আপনি বাইরে থাকাও যা, আপনি স্টেশনে গিয়ে বসে চা খান বা বাড়িতে বসে থাকুন, আপনার ডিফারেন্সটা কি আছে অ্যাকচুয়ালি? এরকম আপনার আপনার চিন্তা শক্তিটা, আমি বারবার বলছি, ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইনস। অ্যাস্ট্রোলজি জিনিসটা হচ্ছে আপনাকে সিগনিফিকেন্সটা বার করে আনতে হবে। মোটা দাগের যদি চোখ দিয়ে তাকান তাহলে অনেক সময় সেটা নাও মিলতে পারে। কারণ অন্যান্য প্ল্যানেটেরও তো এফেক্ট আছে। রাহু তো আর একা ফল দিচ্ছে না। আমরা যেটা করি যে ওই প্ল্যানেটটা ওখানে ওরই একা ফল দেবে, তা তো নয়। অন্যান্য এটা তো একটা সামগ্রিক ফল। তো সেই জায়গাটা একটু চিন্তা করে দেখতে হবে। বাট রাহু বা কেতু যখন 4th 9th-এ মানে বসে থাকে, 4th এবং 10th-এ বসে থাকে, তখন কিন্তু সেটা অবশ্যই দুটো জিনিস করবে। এক হচ্ছে কাজের জায়গায় আপনার ইম্পর্টেন্স তৈরি করবেই, কিন্তু ইম্পর্টেন্সটা তৈরি করবে, অ্যাকচুয়াল ইম্পর্টেন্স তৈরি হচ্ছে কিনা সেটা আপনি দেখে নেবেন। অ্যাকচুয়ালি আপনি কতটা করতে পারছেন, সেখান থেকে আপনি কতটা ডিরাইভ করতে পারছেন, সেটা যদি না পান তাহলে কিন্তু তার কোনো মানে থাকছে না। আর নাম্বার 2 হচ্ছে 4th হাউসে রাহু থাক বা কেতু থাক, সে কিন্তু আপনাকে সবসময় চেষ্টা করবে আপনার পরিবারের যারা মুখ্য ব্যক্তিত্ব তাদের থেকে আপনাকে একটু ডিটাচড রাখা, বা আপনার কাজের প্রেশার এমন হয়ে যাওয়া, আপনার পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকে নষ্ট করবে। আমরা কাজ করি, যে কাজই করি না কেন, কী জন্য করি? আমাদের পরিবারের জন্য, আমাদের জন্য, তার জন্য তো। তা আপনি যদি এমন কাজ করেন, মানে যারা ধরুন আমাদের দেশ সেবায় নিযুক্ত আছেন, তাদের ব্যাপারটা তো আলাদা। তারা তো আমাদের মতন মানুষ নয়, তারা অনেক মহামানুষ আর কি। তো যারা দেশের জন্য বলিদান তো অনেক দূরের ব্যাপার, আমরা ওখানে দাঁড়াতেই পারবো না, আমাদের হাঁটু কাঁপবে, অন্তত আমার তো কাঁপবে। আমার যা আত্মশক্তি আছে, আমাকে যদি কেউ বর্ডারে একটা রাইফেল নিয়ে দাঁড় করিয়ে দেয়, তো সেই মানুষটি ওখানে বছরের পর বছর ডেপিউট রয়েছে এবং আমাদের দেশ সেবা করছে, বা বিভিন্ন পুলিশ প্যারামিলিটারি, তারা তো নিত্য করছে রাস্তাঘাটে সারাদিন। তাদেরও ফ্যামিলিতে লোক আছে, তাদেরও আত্মীয় স্বজন আছে, আমাদের মতনই তো মানুষ তারা, কিন্তু তারা ডিফারেন্ট মানুষ, আমাদের থেকে অনেক ক্ষমতাবান মানুষ, এটা মাথায় রাখতে হবে। তো তারা তো প্রতিনিয়ত সেই কাজটা করে যাচ্ছে সিস্টেমটাকে কন্টিনিউ করার জন্য। কিন্তু তার বাইরে যে একটা মানুষজন আছে, তাদের ক্ষেত্রে বলছি, তারা কিন্তু এই সময়টা একটু প্রবলেম ফেস করবেন। 4 নম্বর ঘর পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির ঘর, মায়ের ঘর, লোয়ার এডুকেশনের ঘর, আমাদের হার্টের ঘর। রাহু যেখানে থাকবে না, মানুষের মধ্যে এক ধরনের সিউডো ফিলিংস তৈরি করবে। অর্থাৎ দেখা যাবে যে সে এমন একটা, তার প্রতি তার একদম দরদ একেবারে তার জন্য উতলে উঠছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে ভিতরে কিন্তু সে হার্টলেস, সে তার সম্পর্কে অন্য কিছু চিন্তা করছে। এই ধরনের একটা ডুয়ালিটি জায়গা রাহু তৈরি করে। তো দয়া করে সেটা করবেন না, কারণ প্ল্যানেটগুলো তো শিফট হয়ে যাবে, তখন আপনারই ডিপেন্ডেন্স হবে। নিজের একটা নিউট্রাল স্টেটে বজায় থাকার চেষ্টা করুন। আর 10th হাউসে কেতু আছে, মঙ্গল আছে, রবি আছে, বুধ আছে, 4টে প্ল্যানেট একসাথে বসে থাকবে অল্প কিছু দিনের জন্য। ইনসাবঅর্ডিনেশনের সমস্যায় ভুগবেন না, কথাবার্তা বলবেন সাবধানে। সরকারি করুন, বেসরকারি, যেখানেই চাকরি করুন না কেন, চেষ্টা করবেন কথাবার্তার মধ্যে অন্তত আপনার যে সিনিয়র আছেন, জুনিয়রও অবশ্যই, তাদের সাথে শালীনতা মেনটেন করে, কারণ সবাই কাজ করতেই গেছে, যে কাজই করুক না কেন। আর মানির ফ্লো বেটার আছে, ফরেন থেকে কাজের যোগ প্রচুর আসবে, আপ টু এপ্রিল প্রচুর আসবে, এবং ডিসেম্বরের এন্ড থেকে কিন্তু আরও ভালো আসবে। 20 ডিগ্রি ক্রস করে গেলে
শনি 20 ডিগ্রি ক্রস করতে করতে মোটামুটি জানুয়ারি মাসের প্রায় 24-25 তারিখ নিয়ে নেবে। তো সেই হিসেবে তারপর থেকে কিন্তু আরও ভালো ফল দেবে 20 ডিগ্রি ক্রস করার পর। তো তার সুযোগ আপনারা নিতে চান নিতে পারেন। ম্যারেজের যোগ অত্যন্ত ভালো আছে, অ্যারেঞ্জ করুন, নিজে দেখে বিবাহ করুন, বা বিবাহিত কোনো নতুন কোনো ব্যক্তিত্ব জীবনে আসুক। আপনার বয়স যদি কম থাকে, বিবাহযোগ্য হন বা যোগ্য হন, তাহলে আসার যোগ রয়েছে। সন্তানের জায়গাও বেটার আছে, কোনো সমস্যা নেই। বাট সন্তানের চলাফেরার জায়গায় একটু সাবধান রাখবেন, দৌড়াদৌড়ি হুটোপুটি যাতে না করে সেগুলোর ব্যাপারে একটু খেয়াল রাখবেন। শরীরের জায়গায় বলে দিই, সুগার থেকে খুব সাবধান। বৃহস্পতি এবং শুক্র কিন্তু খুব সুগার সেন্ট্রিক। শুক্র যেটা করে সেটা হচ্ছে শুক্র সুগারের প্রবাবিলিটি তৈরি করে, কিন্তু বৃহস্পতি অ্যাকচুয়ালি সুগার দেয়। জুপিটারের এটা একটা ব্যাপার আছে। তো এটা খুব দ্রুত গোচর হবে, এখানে অতিচার গতিতে বেরোবে। তবুও আমি বলবো যাদের ট্রেন্ড আছে তারা একটু সাবধানে থাকবেন, এবং সুগার রিলেটেড যত সাবসিকুয়েন্ট ডিজিজ আছে, অর্থাৎ লাংসের প্রবলেম, কিডনির প্রবলেম বা অন্যান্য যত রকম ডিজিজ আছে সব কিছুর প্রতি নজর দেবেন। একটু একটু ফিজিক্যাল ওয়ার্ক করবেন যাতে শরীরের মধ্যে ল্যাথার্জি বা ইনার্শিয়া এই জাতীয় জিনিসগুলো তৈরি না হয়। অ্যাজ এ হোল বেটার আছে, খুব খারাপ আমি দেখছি না। বাট দ্বাদশে স্যাটার্ন আছে, বারবার বলছি, যদি খারাপ দশায় থাকেন তাহলে সবসময় একটু চলাফেরার জায়গাটায় সাবধান রাখবেন, এবং চেষ্টা করবেন রাত্রে এসে, দিনের শেষে যখন রাতে কাজ করে বাড়ি ফিরবেন, সে সময় পরিবারের মধ্যে এমন কোনো বিতর্কিত আলোচনা, সেটা যে কোনো টপিকে হোক, না করতে। যদি বোঝেন যে বিতর্ক তৈরি হতে পারে বা হচ্ছে, টপিকটা সেখানে থামিয়ে দেবেন বা সেখান থেকে বেরিয়ে যাবেন, না হলে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। 4th হাউসে স্যাটার্ন, 4th হাউসে রাহু, সেটা কিন্তু খুব উপভোগ করে এই ধরনের ঘটনা। খারাপ দিন আপনাদের বলে দিই, 7 তারিখ, 15, 16, 17 এবং 28 তারিখ। লাস্ট মীন রাশি সম্পর্কে যাদের রেসপেক্টিভ লগ্ন আছে তাদের ক্ষেত্রে বলে দিই। মীন রাশির ক্ষেত্রে কিন্তু যেটা মানে মীন লগ্ন আর কি, মীন লগ্নের ক্ষেত্রে 9th হাউসে কেতু আছে। শুধু কেতু নয়, কিছু দিনের জন্য মঙ্গল, কেতু, বুধ, রবি একসাথে অবস্থান করবে। প্রথম বুধ বেরিয়ে যাবে, তারপরে রবি বেরোবে, তারপরে মঙ্গল কেতু প্রায় 25-26 তারিখ পর্যন্ত মোটামুটি 5 ডিগ্রি ডিফারেন্সের মধ্যে থাকবে। তো সেই হিসাবে আপনাদের একটা কথা বলে রাখি, যে কোনো নেতিবাচক কাজ করা থেকে কিন্তু বিরত থাকবেন। এটা কিন্তু আপনাদের, যখন আমি কন্যা লগ্ন নিয়ে বলেছি তখনও বলেছি, 9th হাউসে রাহু আছে, 9th হাউসে রাহু থাক বা কেতু থাক, ব্যাপারটা একই। আপনাকে কিন্তু পাপ কাজ করতে বিরত থাকবে, আপনার ধর্ম থেকে চ্যুত করবে। ধর্ম কি? যেটা যে প্রকৃতি থেকে আপনাকে বিচ্যুত করা যায় না, সেটা হচ্ছে আপনার ধর্ম। তা আপনি কিন্তু আপনার প্রকৃতি থেকে বিচ্যুত হবেন। এবং কেতুর কাজ হচ্ছে মানুষকে সবসময় ইনফেরিয়র করে দেওয়া, আপনার নিচের দিকে নামিয়ে দেওয়া, ডিসেন্ড করা। দয়া করে তার ফাঁদে পা দেবেন না। খারাপ দশায় থাকলে কিন্তু আমি দেখেছি, খারাপ দশায় বা বিশেষ করে অ্যাডভেন্ট অফ খারাপ দশা, মানুষ কিন্তু কোনো রকম সাজেশন শোনে না। আমি অনেক এলিজেবল মানুষকেও দেখেছি শোনে না। আমি তো এতদিন ধরে এই পেশায় রয়েছি, দীর্ঘদিন, আমি দেখেছি শোনেন না। তারা শোনেন না বা তাদের প্ল্যানেট হয়তো শুনতে দেন না, দুটোই হতে পারে। আমি দেখেছি ভালো দশায় থাকলে মানুষ কথা শোনে, যেটা বলবো সেটা শুনবে। খারাপ দশায় মানুষ শোনে না, এলিজেবল হলেও শোনে না, বা ভুলভাল কিছু জিনিস শুনবে সে, যেটা তার প্রয়োজন নেই, কিন্তু যেটা ঠিক সেটা তিনি শুনতে চান না। দয়া করে সেটা করবেন না। মীন লগ্নের ক্ষেত্রে বারবার বলছি, 9th হাউসে কেতু থাকা কিন্তু বা রাহু থাকা কখনোই ভালো নয়। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্যের ব্যাপারে নজর দেবেন। ইভেন মামা বা ধরুন মানে বাবার বাড়িতে এরকম কোনো ব্যক্তি আছেন যিনি হয়তো আত্মীয় নন কিন্তু পিতৃতুল্য ব্যক্তি, নজর দেবেন। বৃহস্পতি দ্বাদশে থাকলে যেটা করে সেটা হচ্ছে বাড়ির বয়স্কদের জন্য কিন্তু খরচা হয়, সেটা ফ্যাক্টর না, কিন্তু খরচাটা যাতে লেজিটিমেট হয় এবং
সেটা যদি তার আগেই অনেকটা প্রিকশনারি মেজার নেওয়া যায় তাহলে সেটা করবেন। নাম্বার 3 হচ্ছে মানির ফ্লো, বাইরে থেকে কাজের চাপ জায়গা কিন্তু ভালো হবে। ফেব্রুয়ারির পর থেকে আপনি অ্যাকচুয়াল ভালো রোল ফেস করবেন এবং সেটা আপনার বেশ কিছুদিন স্ট্যাগনেশন থাকবে, সেই জায়গাটা ভালো জায়গা দেবে। একটু ভালো দশা থাকলে তো আরও বেটার ফল পাবেন। সন্তানের জায়গায় একটু নেগেটিভ আছে, একটু, কারণ যতক্ষণ বৃশ্চিকের ঘরে কেতু থাকবে ততক্ষণ সন্তানের জায়গায় স্লাইটলি একটু জায়গা আছে একটু চিন্তার। বিশেষ করে কোনো ব্যক্তির যদি মানে কোনো কাপলের যদি একের বেশি সন্তান থাকে তাহলে দ্বিতীয় বা তৃতীয় সন্তান বা পরের দিকের যত প্রথম সন্তান ব্যতি রেখে পরের দিকের সন্তানদের জন্য চিন্তা থাকবেন। একটা কথা এই প্রশ্নে বলে দিই, এরকম যদি কোনো ব্যক্তি হয়, খুব দুঃখজনক কথা বলছি, মনে করুন কারোর প্রথম সন্তান কোনো কারণে নষ্ট হয়ে গেছে, মিসক্যারেজ হয়ে গেছে, বা কোনো কারণে খুব খারাপ শব্দ ব্যবহার করছি, তার ডিমাইজ হয়ে গেছে, তারপরেও তার সন্তান হয়েছে বা আগে থেকেই ছিল, তাহলে কিন্তু কনসিডার করে নেবেন অবশ্যই আপনার প্রথম সন্তান ছিল। এটা মাথায় রাখবেন। আপনি যদি একান্ত না বোঝেন, সেই অবস্থায় সন্তান তার আগেই আপনার কোনো কারণে সন্তান হয়তো মিসক্যারেজ হয়ে গেছে, সেটা অন্য ব্যাপার। সেটা আপনার আমার কারোর পক্ষেই বোঝা সম্ভব নয়, অন্তত ছক না দেখে তো সম্ভব নয়। কিন্তু যদি আপনি বোঝেন তাহলে কিন্তু প্রাণ যদি তার মধ্যে সঞ্চার হয়ে যায়, প্রাণ তো সঙ্গে সঙ্গে সঞ্চার হয়, এবং সেটাতে যদি বাইরে থেকে বোঝা যায় যে ডিটেক্টেড, তাহলেই কিন্তু আপনি ব্যাপারটাকে পরের সন্তানকে দ্বিতীয় সন্তান ধরে নেবেন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, যেটাই যত সংখ্যক সন্তানই হোক হন না কেন আপনার, তো তাদের ক্ষেত্রে নজর রাখবেন। ডিসেম্বর মাসটা এন্টায়ার, অ্যাকচুয়ালি ডিসেম্বর না, আপনি ফেব্রুয়ারি পর্যন্তই ব্যাপারটা মাথায় রাখবেন। শারীরিক ক্ষেত্রে বলে দিই, ব্লাড সুগার থেকে, ব্লাড প্রেশার থেকে, দুটো থেকেই নজর রাখবেন। এবং বিশেষ করে যাদের ঘুমের মধ্যে এরকম হয় যে অতিরিক্ত স্বপ্ন দেখার মানে ঘুম খুব খুব গাঢ় ঘুম হয় না, খুব লাইট ঘুম হয়, তারা কিন্তু একটু খেয়াল রাখবেন। কোনো কারণে যদি ঘুমের মধ্যে প্রেশার ফ্লাকচুয়েশন হয় বা এরকম কিছুর জন্য রাত্রিবেলা মাঝরাতে উঠে বসলেন, খুব কষ্ট হচ্ছে, বুক ধরপড় করছে বা ঘাম দিয়েছে খুব, অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন। বা নর্মালি একটু চেক আপে থাকবেন। কতদিন না, ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাটলিস্ট। তারপরে কিন্তু সিচুয়েশন আপনার আস্তে আস্তে পজিটিভ জায়গা নিতে থাকবে, ফেব্রুয়ারি মাসের অন্তত 2/3 পার্ট চলে গেলে। জবের জায়গা, মানির জায়গা দুটোই ভালো আছে। যত দিন যাবে তত জায়গাটা বেটার হতে থাকবে। যদি সার্ভিস চেঞ্জ করার চেষ্টা করেন তাহলে ফেব্রুয়ারি মাসের পরে করবেন। যদি ইমিডিয়েট চেষ্টা করেন তাহলে খুব ভালো করে খোঁজ খবর নিয়ে সব কিছু জেনে বুঝে তারপরে করবেন, তাহলে আপনার ক্ষেত্রে বেটার হবে। ব্যাড ডেজ আপনাদের মার্ক করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে 4, 5, 16 তারিখ এবং 29 তারিখ, 4টে দিন একটু খারাপ আছে। প্রত্যেকে চেষ্টা করবেন একটু করা, সংযত হয়ে থাকা। কারণ এই কারণে বলছি, তার একটাই কারণ আছে যে আমি দেখছিলাম যেটা, যে বুধ যে ডিগ্রিতে গিয়ে অ্যাকচুয়ালি বকরি হবে, যে পোর্শনটাতে বুধ আর স্যাজিটেরাসে ঢুকবে না, বুধ স্যাজিটেরাস ক্রস করে একদম মকর রাশিতে চলে যাবে এবং তারপরে নেমে আসবে একদম স্যাজিটেরাস এবং মকর রাশির জাংচারে, কিন্তু স্যাজিটেরাসে ঢুকবে না। এই সময়টা কিন্তু একটু কোঅর্ডিনেশন বা একটু একটু লকিংয়ের সমস্যা আছে কোনো কারণবশত। বড় প্ল্যানেটগুলো সর্বতভাবে চেষ্টা করবে জায়গাটা থেকে বার করার, কিন্তু সেটা দেখতে হবে। আমি যখন আলোচনা করব পরবর্তীকালে, অন্তত 12 তারিখের পরে, 10 তারিখের পরে ডিসেম্বরে, তখন জিনিসটা নিয়ে ডিটেল বলবো। কিন্তু এইটুকু বলে রাখি, একটা প্রবাবিলিটি কিন্তু রয়েছে। ভালো থাকবেন প্রত্যেকে। আর আমি চেষ্টা করছি, আরও দুটো টপিক আছে যেগুলোর উপরে একটু আলোচনা করে দেওয়া উচিত, অনেকদিন আলোচনা করতে পারিনি। আর যারা ফোন করবেন তারা চেষ্টা করুন রাতের দিকে ফোন করার, অন্তত 7:30, 8টার পরে আমি কথা বলার জন্য এলিজেবল হই। সকালের দিকে শনি রবিবার ছাড়া মোটামুটি ফোন করবেন না, করাটাই বাঞ্ছনীয়। করলে খুব ইমার্জেন্সি ছাড়া করবেন না, খুব অসুবিধে হয় আমার কথা বলতে। আমি নিজে স্যাটিসফাই হই না একটা মানুষের সাথে, উল্টো দিকের মানুষ তো কোনো প্রয়োজনেই আমাকে ফোন করছেন,
তো আমি যদি আমার নিজের মধ্যে একটা আত্মগ্লানি হয় তখন তার সাথে আমি কথা বলতে পারলাম না। তো দয়া করে আপনারা যদি ফোন করেন একটু কষ্ট করে একটু রাতের দিকে করবেন, আমি ভালোভাবে কথা বলতে পারি। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।